হেফাজতে ইসলামের আমির আল্লামা শফির মরদেহ নেওয়া হয়েছে চট্টগ্রামে। আজ বাদ জোহর হাটহাজারী মাদ্রাসায় জানাজা। ভারত ও মিয়ানমার থেকে আসে অবৈধ অস্ত্র, সীমান্তে নজরদারি বাড়ানোর তাগিদ। অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণের দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। 35 টাকা পেঁয়াজ কিনছিলাম, এখন এই পেঁয়াজ হয়ে গেছে 80 টাকা। ইন্ডিয়া পেস্টেজ ছাড়ে তাহলে অবশ্যই বাজার এরকম বাড়ে, ইন্ডিয়া তো না ছাড়ে বাজার আবার পারবো। এখন ঊর্ধ্বমুখী পেঁয়াজ নিয়ন্ত্রণে বাজারে অভিযান পৌঁছে যাচ্ছে। ভারতে আটকে থাকা পেঁয়াজ বন্ধুত্বের খাতিরে 25,000 টন ছাড়ার সিদ্ধান্ত দিল্লি। কৃষকদের অর্ধেক দামে যন্ত্রপাতি দেওয়ার সিদ্ধান্ত সরকারের। হাওর ও লবণাক্ত অঞ্চলের কৃষকদের দেওয়া হবে 70% পর্যন্ত ভর্তুকি। এবং সিরিজের সম্ভাবনা জাগাচ্ছে শ্রীলঙ্কা। মাঠে অনুশীলন শুরু, মাঠে ফিরবে ফুটবল। মৌসুমের সম্ভাব্য সময় ও গাইডলাইন পেয়ে স্বস্তিতে খেলোয়াড়রা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সকাল 9টার বিরতিহীন সংবাদে স্বাগত। সাথে আছে আমি আফসার উদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির মরদেহ চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছেছে। ভোর 6টার দিকে ঢাকা থেকে সড়ক যোগে তার কফিনবাহী গাড়িটি মাদ্রাসায় এসে পৌঁছায়। বাদ জোহর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় নামাজের জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। এরই মধ্যে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমর্থকরা বিশিষ্ট এই আলেমের জানাজায় অংশ নিতে মাদ্রাসার প্রাঙ্গণে এসে জড়ো হয়েছেন। আল্লামা শাহ আহমদ শফির জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রামের 4 উপজেলায় 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজিবি সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও র্যাবের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠে থাকবেন। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 104 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 ছেলে ও 3 মেয়ে রেখে গেছেন। দেশের শীর্ষ কওমি আলেম আল্লামা আহমদ শফির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। 1986 সালে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন আল্লামা শাহ আহমদ শফি। 34 বছর ধরে তিনি ছিলেন এই দায়িত্বে। দর্শক, এই বিষয়ে আরও তথ্য আমরা জানাবো। আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রামে সেখানে আছেন। যখনই আমরা তাকে পাবো আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করব। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি অন্য একটি প্রসঙ্গে। তথ্য বলছে 2 প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে নানা কৌশলে অবৈধ অস্ত্র ঢোকে বাংলাদেশে। তারপরে নানা সিন্ডিকেটে হাত বদলে চলে যায় সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের কাছে। বিশ্লেষকরা বলছেন, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক খুনের ঘটনায় ব্যবহার হচ্ছে এসব অবৈধ অস্ত্র। তারা বলছেন, সীমান্তে নজরদারি না বাড়ালে অস্ত্র প্রবেশ থামবে না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অবৈধ অস্ত্র ব্যবহার আগের চেয়ে নিয়ন্ত্রণে। আশিকুর রহমান শ্রাবণের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুমন। প্রতিবেশী দেশের গণমাধ্যম বলছে, ভারতের বিহারের মুঙ্গের প্রদেশে তৈরি হওয়া অস্ত্র উত্তর ও দক্ষিণ 24 পরগনা হয়ে বাংলাদেশে পাচার হয়। बिहार से लेके आते हैं और इधर में लाके ये बांग्लादेश की तरफ इनको भेजता है। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে জানা যায়, স্থল ও জলপথের 30টি রুট দিয়ে আগ্নেয়াস্ত্র ঢোকে বাংলাদেশে। তার মধ্যে অন্যতম রুটগুলো হলো টেকনাফের কক্সবাজার ও খিয়া সীমান্ত। মূলত অস্ত্রগুলো মিয়ানমার থেকে এই পথে আসে। এছাড়া উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ ও হিলি সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র চোরাচালানের তথ্য পাওয়া যায়। দক্ষিণবঙ্গের সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়েও অস্ত্র ঢোকে বাংলাদেশে। অবৈধ অস্ত্রের একটি বড় অংশ পার্শ্ববর্তী দেশসমূহ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশে প্রবেশ করে। সেটি অনেক সময় দুর্গম বনাঞ্চলের ভিতর দিয়ে, কখনো দুর্গম পাহাড়ি অঞ্চলের ভিতর দিয়েও এই ধরনের একটি বড় অস্ত্রের চালান বিভিন্ন সময় বাংলাদেশে প্রবেশ করে থাকে।
এক বছর আগে নিউজ 24-এর অনুসন্ধানে দেখা যায় দেশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র তৈরি করে ব্যবহার করছে সন্ত্রাসীরা। আবার অবৈধ উপায়ে পাচার হয়ে আসা অস্ত্রগুলোও আসে দুষ্কৃতিকারীদের হাতে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বিভিন্ন সাংকেতিক ভাষা ও কৌশল ব্যবহার করে সীমান্তরক্ষীদের ফাঁকি দেয় পাচারকারীরা। ও বাংলাদেশের সিম ব্যবহার করে না, ও ভারতের সিম ব্যবহার করবে। তার কাউন্টার পার্টে বলে যে গরু, তা সে জানে গরু মানে হচ্ছে 9mm পিস্তল। তারপর যখন আপনি 7.62 মিলিমিটার পিস্তলের কথা বলবেন তখন সে বলবে বকনা। বুলেটকে ওরা বলে হচ্ছে ক্যাপসুল অথবা বিচি। আর তাদের লেনদেনটা বেশিরভাগ হচ্ছে হুন্ডির মাধ্যমে এইগুলা চলে যায় টাকাটা তাদের কাছে। অবৈধ অস্ত্রগুলো কয়েক দফা হাত বদলে বড় শহরগুলোতে পৌঁছায়, মাঝখানে লেনদেন হয় মোটা অঙ্কের টাকা, বলছে র্যাব। মূলত অর্থ লেনদেন কয়েকটি ধাপে হয়ে থাকে। এটি কয়েকবার হাত বদল হয়ে মূলত রাজধানীতে প্রবেশ করে এবং এর পিছনে মোটা অঙ্কের আর্থিক লেনদেনও হয়ে থাকে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, প্রশাসনের নজরদারিতে গ্যাং কালচার এখন অনেকটাই স্থিমিত, কমেছে অবৈধ অস্ত্রের ব্যবহার। অস্ত্র নিয়ে গোপন করে রাখাটা যতটুকু আপনার জন্য সহজ, কিন্তু এটা ব্যবহার করে নিয়ে লুকিয়ে থাকা এখন কিন্তু আগের থেকে অনেক বেশি টাফ। যদি কারো এই ধরনের দুরাশা থাকে, আমাদের মেসেজ যেটা যে আসলে গভর্নমেন্টের যে সক্ষমতা বা আইন শৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা, এটার সঙ্গে চ্যালেঞ্জে না যাওয়াটাই ভালো, কারণ কোনো মতেই পারার সুযোগ নাই। এ বিষয়ে র্যাব অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। আমরা যে কোনো মূল্যে এই ধরনের তথ্য পেলে তাকে যেই হোক না কেন তাকে আমরা গ্রেফতার করে যথাযথ আইনের হাতে সোপর্দ করি। বিশ্লেষকরা বলছেন, অবৈধ অস্ত্রের উৎসগুলো বন্ধ করতে না পারলে অনুকূল পরিবেশে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে উঠতি সন্ত্রাসীরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। কমছে না পেঁয়াজের দাম। নতুন করে দাম না বাড়লেও এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। রাজধানীর পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে। তবে চট্টগ্রাম বন্দর দিয়ে চীন, তুরস্ক, মিশর ও মিয়ানমার থেকে প্রায় 57,500 মেট্রিক টন পেঁয়াজ আসছে। আমদানিকারকরা বলছেন, এসব পেঁয়াজ বাজারে আসলে 40 টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব। অন্যদিকে হঠাৎ রপ্তানি বন্ধ করায় ভারতে আটকা থাকা বাংলাদেশের ব্যবসায়ীদের 165 ট্রাক পেঁয়াজ আজ থেকে বিভিন্ন বন্দর দিয়ে দেশে প্রবেশ করে। মাহমুদুল হাসান ও নয়ন বড়ুয়া জয়কে সঙ্গে নিয়ে প্লাবন রহমানের রিপোর্ট। এখনো কমেনি পেঁয়াজের ঝাঁজ। রাজধানীর পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা কেজিতে। ব্যস্ততম কারণ বাজারের পেঁয়াজের আড়ত, ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট বাজার হঠাৎ বদলে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবরে। অর্ধেকেরও বেশি দোকান বন্ধ করে পাইকারেরা লাপাত্তা। চাহিদা যদি কম থাকে তাহলে কিন্তু দাম অটোমেটিক্যালি কমে যাবে। তো এই বিষয়টা আমরা আশা করছি যে খুবই দ্রুত এটা সমাধান হয়ে যাচ্ছে। এমন অবস্থায়ও এক শ্রেণীর ক্রেতারা যেন মরিয়া প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ কিনতে। বিক্রেতারা বলছেন, আরও দাম বৃদ্ধির আশায় পেঁয়াজ আটকে রেখেছেন বড় আড়তদাররা। এমন পরিস্থিতিতে বিদেশ থেকে নতুন পেঁয়াজ না আসলে স্থিতিশীল হবে না পেঁয়াজের বাজার। তাদের কাছে পর্যাপ্ত মজুদ আছে, সিন্ডিকেট করে পেঁয়াজের দামটা বাড়াইছে, আর কিছু না। এখানে পেঁয়াজ কিনতে আসছে, একসাথে 30 কেজি পেঁয়াজ কিনে এনেছে। আমদানি কমের কারণে মনে করেন দামটা বাড়ে। বলা হচ্ছে দেশে পেঁয়াজের মজুদ পর্যাপ্ত, এত দাম বাড়ার কথা নয়। আগামী এক সপ্তাহের মধ্যে চীন, তুরস্ক এবং মিশর থেকে আমদানি করা 57,500 মেট্রিক টন পেঁয়াজ আসছে বাংলাদেশে। 57,479 মেট্রিক টন পেঁয়াজের আমদানি অনুমতিপত্র আমরা ইস্যু করেছি। এটা 7টা দেশ থেকে এই পেঁয়াজগুলো আসবে। এসব পেঁয়াজ বাজারে আসলে 40 টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব বলে মনে করেন আমদানিকারকরা। সবগুলো আগামী সপ্তাহের ভিতর চলে আসবে, তখন আমাদের 40 টাকা 45 টাকা ভিতরে বিক্রি করতে পারবে। ভারত যদি না দেয় অসুবিধা হবে না। চট্টগ্রামেও বাজার নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। সংশ্লিষ্টরা বলছেন, পেঁয়াজের সংকট নেই, বরং বন্দর কেন্দ্রিক 50 আমদানিকারকের সিন্ডিকেটের কারণেই পেঁয়াজের এমন বাড়তি দাম। ওনারা আমদানি যে দামে করেছেন তার একটা রিজনেবল প্রাইসে আমাদের এই কমিশন এজেন্টদেরকে ওনারা জানাবেন যে এই দামে বিক্রি করবেন। ওটা একটা পেপারের মাধ্যমে হতে হবে, কিন্তু আমাদের কাছে আসে যে আমরা মৌখিক বার্তা পেয়েছি, আমরা বেশি দামে বিক্রি করছি। খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও কমেনি খুচরা বাজারে। তবে টিসিবিতে 30 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হওয়ায় কিছুটা স্বস্তিতে ভোক্তারা। 3 দিন আগেও নিয়েছি 40 টাকা, কিন্তু এখন এসে দেখতেছি যে 60-এর উপরে। এখন কিনে খাওয়ার মতো ক্ষমতা সবার নাই,
এই বিষয়টা সরকারের নজরদারি করার দরকার আছে বলে মনে করি। হঠাৎ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে গেল 14 সেপ্টেম্বর থেকে ভারতে আটকা পড়ে বাংলাদেশের ব্যবসায়ীদের শত শত ট্রাক পেঁয়াজ। 4 দিনে যা নষ্ট হওয়ার উপক্রম। তবে শনিবার থেকে বিভিন্ন বন্দরে আটকে থাকা পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছে ভারত। পেঁয়াজের ট্রাক ভারতের বিভিন্ন সীমান্তে আটকে রয়েছে, যার পরিমাণটি 25,000 টন। সেই পেঁয়াজ যাতে নষ্ট না হয়ে যায় এবং বাংলাদেশে যাতে বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি না হয় এবং একই সঙ্গে যাতে ভারত বাংলাদেশের সম্পর্ক বা মৈত্রী যাতে অটুট থাকে, সেই শুভেচ্ছা বার্তা দিতেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে 3 মাস পর মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি হয়েছে। 20 মেট্রিক টন পেঁয়াজ নিয়ে শুক্রবার সকালে টেকনাফ বন্দরে ভিড়েছে একটি ট্রলার। প্লাবন রহমান, নিউজ 24। সারা দেশের কৃষকদের অর্ধেক দামে কৃষি যন্ত্রপাতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষির যান্ত্রিকীকরণের লক্ষ্যে সম্প্রতি একনেকে পাশ হওয়া 3020 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই প্রকল্পের আওতায় হাওর ও লবণাক্ত অঞ্চলের কৃষকদের 70% পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। একদিকে করোনা সংকট, অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পানের আঘাত, সব মিলিয়ে গেল বোরো মৌসুমে ধান কাটা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় কৃষকদের মাঝে। অনেক এলাকায় আবার সময়মতো ধান কাটতে না পারায় নষ্ট হয় কৃষকের সোনালী ফসল। করোনাকালীন এই সংকটে দেশের খাদ্য নিরাপত্তা বিবেচনায় তাই কৃষি উৎপাদনকে বাড়তি অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ লক্ষ্যে কৃষির আধুনিকীকরণ ও যন্ত্রের ব্যবহার বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। কৃষকদের কাছে প্রয়োজনীয় সংখ্যক ধান কাটা যন্ত্র পৌঁছে দিতে চলতি অর্থবছরে কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্প পাশ হয় একনেকে। যারাও তাই অর্ধেক দামে 51,300টি কৃষিযন্ত্র বিতরণ করা হবে। এরই মধ্যে তার বাস্তবায়নও শুরু হয়েছে। এই যন্ত্রের দাম অনেক সময় আমাদের কৃষকদের জন্য খুব বেশি পড়ে, এই জন্য আমরা একটা ভর্তুকির ব্যবস্থা করেছি। এইভাবে আমরা সহায়তা করব। আমার কাজ কিন্তু সহায়ক হিসাবে, বাস্তবায়নকারী কিন্তু তারা নিজেরা। আমরা একটা প্রকল্প নিয়েছি, আপনারা জানেন, 3020 কোটি টাকা, 5 বছরে এটা বাস্তবায়ন হবে এবং এই বছরই এটা শুরু হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রাম, তারপরে হাওর এলাকায়, উপকূলবর্তী এলাকায় তাদেরকে আমরা 70% প্রণোদনা দিচ্ছি। আমি মনে করি যে এটা খুব তাড়াতাড়ি আমরা যান্ত্রিকরণে যেতে পারবো। কৃষি মন্ত্রণালয় বলছে এই প্রণোদনা সুবিধার অপব্যবহার যেন না হয়, তাই কৃষি কার্ডধারী কৃষকদেরই এই সুযোগ দেওয়া হচ্ছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক এই প্রকল্প দেশজুড়েই বাস্তবায়িত হবে। আমরা কৃষিটাকে সার্বিক যান্ত্রিকীকরণ করতে যাচ্ছি এবং কৃষিকে প্রক্রিয়াজাত করে আধুনিক কৃষিতে, পশ্চিমা বিশ্বের কৃষির মতো, এতে উৎপাদন খরচ কমে যাবে। এমনকি আন্তর্জাতিক বিশ্বে যদি আমরা এক্সপোর্ট করতে চাই, সেক্ষেত্রেও আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো। কৃষি মন্ত্রণালয়ের হিসাবে দেশের 74% আবাদি জমিতে ধান চাষ করা হয়। এক্ষেত্রে অপ্রচলিত এবং অকৃষিজ পণ্য উৎপাদন বাড়াতেও যান্ত্রিকীকরণের উপর জোর দেন কৃষিমন্ত্রী। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 6 মাস পর খুলে দেওয়া হয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাজধানীর লালবাগ কেল্লা। তাই তো বিকাল গড়াতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই জায়গাটি। অন্যদিকে জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি খুলবার সিদ্ধান্ত আসছে দ্রুত, এমনটাই জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। শুকন নামিরের প্রতিবেদন। রাজধানীর প্রত্নতত্ত্ব নিদর্শন লালবাগ কেল্লা 400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে মুঘল আমলের প্রাচীন এ স্থাপত্য। দীর্ঘ 6 মাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ঐতিহাসিক এ স্থাপত্যটি। তাই তো বিকেল গড়াতেই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার নিদর্শন লালবাগ কেল্লা। করোনার জন্য এই উপলক্ষে তো অনেক কিছু বন্ধ ছিল, ঈদ গেল, কোরবানি ঈদ গেল, রোজার ঈদ গেল, এই উদ্দেশ্যে ঘোরা হলো না। এই জন্য আজকে একটু টাইম পেয়েছি, এই জন্য বাবুদেরকে নিয়ে এসে। দেখা যাচ্ছে একটা সপ্তাহে একটা দিনই সময় থাকে, এই সময়টাকে মানে মানুষ একটু ফ্রিডম চায়। মাস্ক পরে এসেছি, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি। অনেকদিন পরে সবার সাথে ঘুরতে এসেছি, আমার সাথে ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে। করোনার প্রাদুর্ভাবের মধ্যে পর্যটক এবং দর্শনার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে এসব জায়গায়। তবে সেক্ষেত্রে এখনো উদাসীন অনেকেই। মাস্ক আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, পরে আরেকটা কিনতে পারছি না, মানে রাস্তায় ফেলে দিয়েছিলাম। ওয়ান টাইম মাস্ক গামে তো বিজ্জা যায় গিয়া ছবি তুলতেছিলাম আমরা, এই জন্য মাস্ক পরেননি। জি,
এদিকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসেই খুলতে পারে জাতীয় জাদুঘর। জনসচেতনতার সকল কার্যক্রম থাকবে সেখানেও। জাতীয় জাদুঘরও খুলে দেওয়া হবে সিদ্ধান্ত দিয়েছি। অনলাইন বুকিং এর মাধ্যমে আসবে যাতে সমাগম বেশি না হয়। এই কোভিডের কারণে সক্ষমতা স্বাভাবিকভাবেই কমেছে, প্রয়োজনে আমরা ছাড় দিব। সংস্কৃতি অঙ্গনের আঁতুড়ঘর বাংলাদেশ শিল্পকলা একাডেমির খুলবার সিদ্ধান্ত নেওয়া হবে দ্রুত, এমনটাও জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। অফার দেখে মনে হবে রাজত্ব ও রাজকন্যা একই সঙ্গে মিলবে। ব্যবসার দায়িত্ব ও বিয়ে কিংবা বিদেশে কাজ দেওয়া ও বিয়ের মতো প্রস্তাব দিয়ে শেষমেশ সর্বস্ব হাতিয়ে নেওয়ার ঘটনা 11 বছর ধরে রাজধানীতে চালিয়ে আসছিল একটি চক্র। এবার তাদেরকে গ্রেপ্তার করেছে সিআইডি। সহকর্মী মৌ খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। প্রতারণা শুরু হয় পত্রিকার বিজ্ঞাপন দিয়ে। পাত্র চাই বয়স্ক, হুজুর বা ডিভোর্সি, তবে হতে হবে সৎ, দায়িত্ব নিতে হবে কানাডা আমেরিকার ব্যবসায়িক প্রতিষ্ঠানের, দেয়া হবে সিটিজেনশিপ। বিজ্ঞাপনের ভাষার পরতে পরতে দেওয়া হয় লোভনীয় নানা টোপ। ফাঁদে পা দেয় অনেকেই। ইউরোপের সিটিজেনশিপের সঙ্গে মিলবে রাজকন্যা, এমন স্বপ্নও দেখতে শুরু করেন তারা। এমন বলতো যে সবকিছুই তোমার নামে আনবো, ঠিক আছে না, এবং এত সুন্দর ব্যবহার করতো যে একজন ধরেন স্ত্রীও এত সুন্দর ব্যবহার করতো না। সপরিবারে যদি বিদেশ যেতে চান তাহলে আপনার যাইতো না, আমি কিরকম খরচ পড়তে হবে, মাথা পিছু 5 লাখ টাকা খরচ পড়বে, এরকম একটা প্রপোজাল দিল। আমি তাকে টোটাল 16 লাখ টাকা দিচ্ছি। যে আমি যেহেতু ম্যারিড আর উনি বিজনেসে নিয়ে যেতে চাচ্ছেন, তাহলে এটা আমার জন্য বেটার, এজন্য আমি রাজি হয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট করি। তবে শেষ রক্ষা হলো না এই প্রতারক চক্রের। প্রতারক চক্রের মূল হোতা সাদিয়া জাহান গ্রেফতার হলো সিআইডির জালে। সিআইডি বলছে আটক সাদিয়া জাহান দীর্ঘ 11 বছর ধরে মানুষের সঙ্গে এমন প্রতারণা করে আসছিল। এরই মধ্যে চক্রটি হাতিয়ে নিয়েছে 25 কোটি টাকারও বেশি। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণে সিম কার্ড, ব্যাংকের চেক সহ নানা সরঞ্জামাদি। কোটি টাকার উপরে এখনই আমরা সন্ধান পেয়েছি। আমরা যেটা করবো যে আসলে মানি লন্ডারিং এর যে 27 ধরনের প্রেডিকেট অফেন্স, তার মধ্যে একটা আছে প্রতারণা। তো এই প্রতারণা থেকে উদ্ভূত অর্থ যদি ব্যাংকে থেকে থাকে, তাহলে এইটা পরবর্তীতে এগুলো জব্দ করার যে প্রক্রিয়াগুলো আছে মানি লন্ডারিং আইনে, সেক্ষেত্রে সেটাও আমাদের যাওয়ার সুযোগ আছে। পত্রিকা বা অনলাইনে এমন বিজ্ঞাপন দিয়ে যেন আর কেউ প্রতারণা করতে না পারে, সেই জন্য নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে সিআইডি। তবে এক্ষেত্রে সচেতন হওয়ার আহ্বানও জানান তারা। বাংলা শিক্ষক হিসেবে মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। মধ্য শরতে দেশের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা ও লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। কয়েক হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। চতুর্থ দফা বন্যার কবলে পড়ে দিশেহারা নদীর তীরবর্তী লাখো মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে ধরলা নদীর পানি বৃদ্ধির ফলে নতুন করে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ি এবং উলিপুর উপজেলার প্রায় অর্ধশতাধিক চর প্লাবিত হয়েছে। এসব এলাকার 2104 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে এখানকার 40,000 মানুষ। ঘর বাড়ি তল বানাইছে, ওয়া খেয়া গেলে পিছনে বামো কোটাই টেহা বামো কোটাই আবাদ তো কর্মকি আবাদ কৃষি যা করছি তা তো সমস্ত ক্ষয়ক্ষতি হয়। চলাফেরা কি করবে? চলাফেরা লোকে বা ছোট লোকে বাদ দেন চলাফেরা করতে। এখন এত টাকা পয়সা খরচ করে আবাদ করার পর এখন তো বন্যা আসি পানিতে সবগুলো ডুবে গেছে। এদিকে কুড়িগ্রাম সদর উপজেলার সাবডোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 30 মিটার অংশ ভেঙে অন্তত 20টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। একই চিত্র লালমনিরহাটেরও। ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে রাজপুর, চরকালমাটি, কুলাঘাট সহ বিভিন্ন ইউনিয়ন। ছাওয়া পোয়া ধরে যত যন্ত্রণা হয়ে গেছে, চুলিয়ে টুলিয়ে কয়েক নলকূপ ব্যাপার ডুবি গেছে। বন্যাটা বেশি, আমরা বেড়ান করার আমার অসুবিধা হচ্ছে, কেউ দেখে না। এদিকে পাহাড়ি ঢলে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার মহানসী নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলা পরিষদ চত্বর সহ ঝিনাইগাতি সদর ইউনিয়ন, মালিঝিকান্দা, হাতিবান্ধা ও গৌরীপীর ইউনিয়নের আংশিক এলাকা প্লাবিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গেল 2 বছর ধরে নেত্রকোনা কেন্দুয়া সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন চট্টগ্রাম সিলেটগামী কয়েক হাজার যাত্রী। দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও সংস্কারের তেমন কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। কিছুদিন পর পর সড়ক মেরামতের নামে ইটের টুকরা ফেলে দায় সারছেন সহজ কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। আমাদের সাথে আছেন সোহাগ, নেত্রকোনা থেকে সোহাগ যুক্ত হবেন। সোহাগ, সড়কেরই কেন এই সড়কটার কেন এরকম বেহাল দশা এত বছর ধরে, এবং এলাকাবাসী কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছেন, কার কি বক্তব্য আছে? এই সড়কটি আসলে প্রায় কয়েক হাজার যাত্রী কিন্তু চলাচল করে প্রতিদিন। আর এই সড়কটি কিন্তু আসলে নেত্রকোনার প্রধান সড়ক বলা চলে, যে মহাসড়ক। কারণ এই সড়কটি দিয়ে কিন্তু আসলে প্রায় হাজার হাজার মানুষ চলাচল করে কেন্দ্রা পর্যন্ত, নেত্রকোনা সদর থেকে কেন্দ্রা পর্যন্ত। আপনি দেখতেই পাচ্ছেন সড়কটির বিভিন্ন অংশে প্রায় 5 থেকে 10 কিলোমিটার অংশ জুড়েই কিন্তু আসলে খানাখন্দ সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পাচ্ছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে আসলে এই সড়কটির যে বিভিন্ন অংশে খানাখন্দ সৃষ্টি হয়েছে, কর্তৃপক্ষ কিন্তু আসলে তেমন কোনো নজরদারি করছেন না। জি, আসলে এই জায়গা কিন্তু আসলে আমি যদি এই জায়গায় আপনাকে আমার সাথে কথা বলবেন, একজন অটো চালক রয়েছেন। জি, আসলে কি অবস্থা আসলে এই জায়গাটিতে আসলে কিভাবে চলাচল করেন, সড়কটি কতটুকু ভালো রয়েছে এবং কিভাবে আপনারা তো ভুক্তভোগী আসলে? জি, আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের এই সড়কটি কিরকম ভালো এবং মন্দ। তো এই 4-5 বছর বাবদ আমাদের এই সড়কটি এইভাবে পড়ে আছে। হ্যাঁ, আমরা সাধারণ শ্রমিক যারা আছি অনেক দুর্ভোগের মধ্যে আছি। আমরা একটা রুগী নিয়ে যাইতে পারি না, অনেক কষ্ট হয়। একজন সিরিয়াস রুগী নিয়ে গেলে আমাদের এটা আরো বিপদ বাইরে আনে। রাস্তায় রুগীটা মনে হয় ডেলিভারি রাস্তাতে হয়ে যায়, সিজারের রুগী রাস্তাতে ডেলিভারি হয়ে যায়। তো কি পরিমাণ গাড়ি চলাচল করে এই রুটে? অনেক গাড়ি চলাচল করে, একবারে বন্দর, চট্টগ্রাম বন্দর পর্যন্ত এই রুটে গাড়ি চলাচল করে, অনেক বড় বড় ডিস্ট্রিক্ট এই রুটে চলাচল করে। তো আমাদের এটাই দাবি, স্থানীয় প্রশাসন কি করছে, স্থানীয় সংসদ সদস্য এখানে কি করতেছে? হ্যাঁ, আসলে আমি আরেকজনের সাথে কথা বলতে চাই যে আসলে যিনি যারা সবসময় চলাচল কি ধরনের ইয়া পায় এবং কি ধরনের দুর্ভোগ পায় এই সড়কটি দিয়ে আসলে চলাচল করতে গিয়ে? আসলে আপনারা তো সবসময় আমাদের এই কষ্ট হচ্ছে, আমরা ভাড়া কিছু নিতে পারতেছি না যাত্রীদের কাছ থেকে। আর এই রাস্তাতে চলাফেরা করতে গেলে আমাদের তাদের উপরে যাত্রী নেওয়া যায় না। এই কারণে একজন তো 12-5 টাকা বেশি দিবে না আমাদেরকে তো পোষায় না এই রাস্তা দিয়ে চলতে গেলে, আমাদের খুব পরিশ্রম হয়। আমরা জি, আমি একজন যাত্রীর সাথে কথা বলতে চাই যারা আসলে প্রতিনিয়ত চলাচল করে। আমি আসলে যে আসলে আপনারা তো এই সড়কে চলাচল করেন, আসলে কি ধরনের দুর্ভোগ পাইতে হয় এই সড়কটিতে? আমাদের এই সড়কে চলতে মনে করেন যে সারা কতটুকু জায়গা সময় লাগে আমাদের 7 তারিখে আসতে হয়, আমাদের 8 আসলে ধন্যবাদ আপনাকে। আপনাকে যদি আমি দেখাতে চাই যে আসলে যে এই সড়কগুলোর আসলে খুবই দুর্ভোগ এবং সাধারণ মানুষ কিন্তু আসলে দীর্ঘদিন ধরে এই সড়কটি দিয়ে দুর্ভোগ পাচ্ছেন, কিন্তু আসলে কর্তৃপক্ষ কিন্তু এখনো তেমন কোনো নজরদারি করছেন না। কারণ কিছুদিন পর কুয়া এবং বিভিন্ন অংশগুলো কিন্তু আসলে তারপর ফেলে হয়নি, শুধুমাত্র ইটের কুয়া ফেলে কিন্তু ইটের টুকরো ফেলে কিন্তু আসলে দায় সারেন কর্তৃপক্ষ। আমি কিন্তু সকাল থেকে চেষ্টা করেছি কর্তৃপক্ষের, আমি যদি একটু দেখাতে চাই যে আসলে সড়কের বিভিন্ন অংশে কিন্তু এরকমভাবেই কিন্তু আর এরকম ধরনের খানাখন্দ সৃষ্টি হয়ে রয়েছে। আর এতে কিন্তু প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, ছোট বড় অসংখ্য দুর্ঘটনা ঘটছে, সাধারণ মানুষ কিন্তু আহত হচ্ছে এবং বিভিন্ন সময় কিন্তু সড়ক দুর্ঘটনায় নিহতের খবরও আমরা পাই। এই কেন্দ্র সড়কে কিছুদিন পরই কিন্তু আসলে আমরা একজন সিএনজি চালক রয়েছেন, আমরা তার সাথে কথা বলতে চাই একটু যে আসলে কি অবস্থা, কিভাবে আসলে চলাচল করেন এই সড়কটি দিয়ে, আসলে কিভাবে চলাচল করছেন আর তারা কত নতুন সড়ক এই অবস্থা? জি, আমি একজন নারী রয়েছে, তার সাথে আপনি কর্মজীবী আসলে এই সড়কে চলাচল করেন আপনি প্রতিদিন, কি অবস্থা আছে সড়কটি? অসুস্থ হওয়া লাগে, এখানে গিয়ে তারপরে অসুস্থ হওয়া লাগে। ওষুধ না খেলে তো শরীরের ব্যথাই কমে না। এরকম রাস্তা থাকে নাকি? মনে হয় বৃষ্টি হলে তো মনে হয় যে জল এই পুরাটাই নদী। কতদিন ধরে এই অবস্থা? অনেক দিন অবস্থা ভাড়াই তো বাড়াই দিচ্ছে সিএনজি ওরা। এমনিতে তো 160 টাকা ছিল, আমরা একবার গেলে আর আসতে পারি না। এই রাস্তার জন্য তো আরো 20 টাকা বাড়াইছে।
কি চান আসলে, কি চান আপনারা? রাস্তাটা আমরা সাধারণ মানুষ আমরা তো আশা করছিলাম যে এটা রাস্তাটা অনেক সুন্দর হবে, অনেক ভালো রাস্তা হবে। যেহেতু কিশোরগঞ্জের সঙ্গে এটার অনেক ভালো যোগাযোগ, রাস্তাটা যদি ভালো না হয় বলেন চাকরিজীবীরা সকাল 8টার ইচ্ছে করলে আইসা কিন্তু করা যায় 2 ঘন্টার সময় বিষয় এইটা। কিন্তু আমরা খুব চাই, আমরা বিশেষ করে দেশবাসী হিসাবে চাই যে ওই রাস্তা অনেক ভালো হোক, অনেক সুন্দর হোক, স্মুথলি যেন সবাই আমরা চলাচল করতে পারি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে আসলে আপনার আপনি আসলে বুঝতেই পারছেন যে আসলে এই সড়কটির কিন্তু দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থায় কিছু সাধারণ মানুষ চলাচল করছে। তো আসলে আমি যদি একজন চালকের সাথে কথা বলি, একজন মাইক্রো চালক রয়েছে, জি আসলে এই সড়কটির কি অবস্থা, কিভাবে আসছেন আসলে? কোথা থেকে আসছেন আপনারা, আসলে কিভাবে আসছি? একবারে নরসিংদী থেকে কেন্দ্র হয়ে আসছি, মানে অনেক খারাপ রাস্তা, মানে জানলে এই রাস্তাটা ভাই যদি একটু বলেন যে আসলে কি ধরনের দুর্ভোগ হয়ে আসছে? জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসলে আপনারা আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে সড়কটির দীর্ঘদিন ধরেই কিন্তু এই অবস্থা, কিন্তু কর্তৃপক্ষ তেমন কোনো নজর দিচ্ছে না। আমরা বারবার চেষ্টা করেছি সকাল থেকে আসলে এই সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলার, তারা কিন্তু আসলে আমাদের ফোন রিসিভ করেননি, যে কারণে আসলে আমাদেরকে সর্বোচ্চ তথ্য আমরা পাইনি। সড়কটির এখন বর্তমান কি অবস্থা রয়েছে আপনি দেখতেই পেয়েছেন। সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সড়কের বেহাল দশা তুলে ধরছিলেন আমাদের সহকর্মী সোহাগ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4881 জনে। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1541 জন। মোট আক্রান্ত 3,45,805 জন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 12.11% এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 19.25%। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 72.97% এবং মৃতের হার 1.41%। করোনা ভাইরাসে মহামারীর দ্বিতীয় ঢেউ এবার যুক্তরাজ্যে বইতে শুরু করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার এক সাক্ষাৎকারে জানান তিনি আবারও পুরো দেশ জুড়ে বড় ধরনের লকডাউনে যেতে চাইছেন না, তবে প্রয়োজন অনুযায়ী সামাজিক দূরত্ব বজায়ের উপর কড়া করে আরোপ করা হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে সারা বিশ্বে নতুন করে ভাইরাস সংক্রমিত হয়েছে একদিনে 3,13,000-এর বেশি মানুষ, যার মধ্যে শুধু ভারতে আক্রান্ত 92,700। গেল এক মাসে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে প্রায় 25 লাখ মানুষের। গেল 2 সপ্তাহে দৈনিক সর্বোচ্চ সংক্রমণের হার একই গতি বজায় থাকতে অচিরেই ভারত যুক্তরাষ্ট্রকে ডিঙিয়ে সর্বোচ্চ ভাইরাস সংক্রান্ত দেশের তালিকায় প্রথম স্থানে উঠে যাবে। এদিকে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। এ নিয়ে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 3,06,00,000 ছাড়ালো। করোনার টিকা আসার আগেই অর্ধেক বরাদ্দ দিয়ে রেখেছে ধনী দেশগুলো। আর বাজারে ভ্যাকসিন আনতে যখন মরিয়া প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো, তখন নিরাপদ ভ্যাকসিন নিয়ে দেখা দিয়েছে উৎকণ্ঠা। এবার রাশিয়ার ভ্যাকসিনে দেখা মিলেছে পার্শ্ব প্রতিক্রিয়া। এদিকে মডার্না ও ফাইজার তাদের ভ্যাকসিনের ব্লু প্রিন্ট প্রকাশ করেছে। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনা প্রতিষেধক এখনো বাজারে আসেনি, অথচ এরই মধ্যে বুকিং হয়ে গেছে অর্ধেকের মতো টিকার ডোজ। বিশ্বের ধনী দেশগুলো মোটা অঙ্কের টাকা দিয়ে এই বরাদ্দ দিয়ে রেখেছে। সম্প্রতি অক্সফামের এক সমীক্ষায় এমন তথ্য উঠে আসে। বাজারে যখন ভ্যাকসিন আনতে মরিয়া প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো, অন্যদিকে নিরাপদ ভ্যাকসিন নিয়েও প্রশ্ন উঠেছে। এবার অক্সফোর্ডের পর রাশিয়ার ভ্যাকসিনে দেখা মিলেছে পার্শ্ব প্রতিক্রিয়া। বলা হয়েছে রাশিয়ার টিকা প্রয়োগের পর প্রায় 14% স্বেচ্ছাসেবী পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন। এ অবস্থায় ভারতে 10 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের কথা জানিয়েছেন রাশিয়া, আর আগামী নভেম্বর থেকেই তারা ভারতে টিকা সরবরাহ করতে পারবেন বলে জানিয়েছেন। বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে করোনা ভ্যাকসিনে নীল নকশা প্রকাশ করেছে মডার্না এবং মার্কিন কোম্পানি ফাইজার। বৃহস্পতিবার কোম্পানি দুটি তাদের সম্ভাব্য করোনা ভ্যাকসিনের ব্লু প্রিন্ট প্রকাশ করে। মাসুদ রানা, নিউজ 24। কাতারে অভিভাবকহীন অসহায় মরদেহ পরিবহনের খরচ দেওয়ার ঘোষণা দিয়েছে কাতারের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন চিরন্তন বাউল সংঘ কাতার। সোমবার কাতারে বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত জসিমউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে এই প্রস্তাব দেন চিরন্তন বাউল সংঘ কাতারের প্রধান উপদেষ্টা আব্দুল মতিন পাটোয়ারি। রাষ্ট্রদূত এরকম মানবিক উদ্যোগের জন্য চিরন্তন বাউল সংঘকে ধন্যবাদ জানান।
একদিন পরেই ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে ভেনিসের প্রবাসী বাংলাদেশিদের মাঝে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। এরই মধ্যে প্রবাসী বাংলাদেশি প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় ভোটারদের সাথে প্রচারণা শেষ করেছেন। ভোটারদের কাছ থেকে পেয়েছেন জয়ের আশ্বাস। ভেনিস থেকে নাজমুল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 20 ও 21 সেপ্টেম্বর ইতালির ভেনিসে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ভেনিসের 3 জন বাংলাদেশি এবং ত্রেন্তো শহরে আরও 1 জন বাংলাদেশি অংশ নিচ্ছেন। তাদের এই অংশগ্রহণের ফলে নির্বাচনী প্রচারণায় ইতালিয়ানদের কাছে প্রকাশ পাচ্ছে বাংলাদেশি প্রার্থীদের সুনাম। আমি মনোয়ার ক্লার্ক, আমাকে ভেনিস নগরের কাউন্সিল প্রার্থী হিসেবে ভোট দিবেন এবং ভেনিসে যারা যেখানে আছেন সবাই আমাকে ভোট দিতে পারবেন। প্রবাসী বাংলাদেশিরা এই নির্বাচনে 3 জন প্রবাসীকে জয়যুক্ত করতে কাজ করে যাচ্ছেন। তাদের এই নির্বাচনে অংশগ্রহণের ফলে ইতিমধ্যে প্রবাসী তরুণদের মধ্যে ইতালির মূল রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমাদের এই বছর 3 জন প্রার্থী রয়েছেন এই কমিউনি নির্বাচনে। একজন হলেন কনসিলিও কমুনালে, উনি হলেন আমাদের মনোয়ার ক্লার্ক ভাই, আর আরও 2 জন আমাদের প্রার্থী আছেন। একজন হলো আমাদের মেসরে যে মিউনিসিপ্যালিটির কমুনালে কনসিলিও কমুনালে, উনি হলেন আফাই আলী, আর আমাদের মার্গেরার একজন আছেন মিউনিসিপ্যালিটির মার্গেরার কনসিলিও কমুনালে, উনি হলেন আমাদের হুমায়ুন। তো আমরা আমাদের এই 3 জন প্রার্থীকে নিয়ে আমরা এই বছর যে নির্বাচন, সত্যি আমরা অনেকটা ভোটারদের মাঝে এবং আমাদের কমিউনিটির মাঝে একটা আনন্দ এবং উৎসব বিরাজ করছে। ভেনিসে বসবাসরত সমস্ত বাংলাদেশি ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, যেহেতু আমাদের এই ভেনিসে রাজনীতির মধ্যে বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিত্বরা যারা পার্টিসিপেট করেছেন, আমার ব্যক্তিগত ইচ্ছা এবং সবার কাছে রিকোয়েস্ট আমরা যেন আমাদের প্রার্থীকেই ভোট দিই এবং তাদেরকে জয়যুক্ত করি। প্রবাসীরা আশাবাদী এই 3 জন বাংলাদেশি প্রার্থী জয়যুক্ত হলে প্রবাসী কমিউনিটির সাথে তারা কাজ করবেন এবং বাংলাদেশকে নতুন করে প্রবাসীর মাটিতে তুলে ধরবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক আরও কিছু প্রসঙ্গ। তাইওয়ানের সঙ্গে অস্ত্র চুক্তির পরিকল্পনা অনুযায়ী মার্কিন কর্মকর্তা সফরের মাঝেই নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তাইওয়ান প্রণালীর কাছে সামরিক মহড়া পরিচালনা করেছে চীন। এক বিবৃতিতে শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা নিশ্চিত করেছে। বেইজিং ওয়াশিংটন ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই শুক্রবার থেকেই তাইওয়ান প্রণালীর কাছে এই লাইভ ফায়ার এক্সারসাইজ শুরু হয়েছে। নাহিজিয়ানের ডেস্ক রিপোর্ট। তাইওয়ানের কাছে যুদ্ধবিমান, মাইন, ক্রুজ ও ড্রোন সহ বড় অঙ্কের অস্ত্র বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের ওপর চাপ বাড়াতেই যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনা বলে জানা গেছে। এই অবস্থায় 40 বছরের মধ্যে প্রথমবারের মতো মার্কিন সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে 3 দিনের সফরে বৃহস্পতিবার তাইওয়ান পৌঁছেছেন মার্কিন অর্থনীতি বিষয়ক উপদেষ্টা কেট ক্র্যাচ। মার্কিন এ শীর্ষ কর্মকর্তার সফরের মধ্যেই তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে চীন। শুক্রবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেন গুওকিয়াং এক টুইট বার্তায় জানান, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় এই মহড়া বৈধ এবং প্রয়োজনীয়। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়ে শুরু থেকে ক্ষোভ জানিয়েছে চীন। এমনকি যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনার ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিল বেইজিং। এ বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয় যে চীন ও তাইওয়ানের মধ্যে থাকা শান্তিপূর্ণ সম্পর্ককে যুক্তরাষ্ট্র বিষিয়ে তোলার চেষ্টা করছে। নাহিদ সিহান, নিউজ 24। ভিয়েতনামের গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নৌলের তাণ্ডবে দেশটির উত্তরাঞ্চলে ব্যাপক ভূমিধস ও বন্যার সৃষ্টি হয়েছে। প্রচুর ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছে। শুক্রবার রাতে আঘাত হানা এই ঝড়ে স্থান বিশেষে 100 থেকে 250 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে শুক্রবার সকাল থেকে গ্রিসের কোফলোনিয়া দ্বীপে হালকা বৃষ্টিসহ প্রবল বাতাস বয়ে যাচ্ছে। এটি বিরল ধরনের একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় যা মেডিকেইন নামে পরিচিত। ঝড়ের প্রকোপে বন্দর এলাকায় নৌকা ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অন্যদিকে হারিকেন স্যালি যুক্তরাষ্ট্রের গলফ কোস্ট দিয়ে স্থলে উঠে আসার পর দুর্বল হয়ে একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও এর প্রভাবে আলাবামা, ফ্লোরিডা উপকূলে ব্যাপক বন্যা হয়েছে। ঝড়ের প্রকোপে গাছপালা উপড়ে গেছে এবং অনেক এলাকার রাস্তা পানিতে ডুবে গেছে। 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ঝড়ে প্রায় $2.10 কোটি সম্পদের ক্ষয়ক্ষতি সহ এখনও বিদ্যুৎবিহীন রয়েছে কয়েক লাখ মানুষ।
বিরতিহীন সংবাদ এখন এই পর্যন্তই। দেখছেন নিউজ 24। ধন্যবাদ।